লেখিকা মাধবী ভট্টাচার্যের বাঁধন। বিশাল বাড়ির কোণের এক ঘরে জবুথবু হয়ে বসে থাকা 17 বছরের মেয়েটির খুব খিদে পেয়েছে এখন। কিন্তু কাকে বলবে সে খিদের কথা? সবেমাত্র কাল ফুলশয্যা গেছে, নতুন বউ জড়তা সংকোচ কাটিয়ে উঠতে পারেনি এখনো। এই এত বড় বাড়িতে কত যে লোক, সবাইকে চিনেই উঠতে পারেনি সে। যার ভরসায় এ বাড়িতে এসেছে তাকেও তো সকাল থেকে দেখতেই পাচ্ছে না। 10টার উপরে বেজে গেছে, এখনো কেউ কিছু খেতে দিল না কেন ওকে? বাবার বাড়িতে সকাল 9:30টার ভেতরেই ভাত খেতে বসিয়ে দিত মা। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা বা অন্য কোনো তরকারি যা হোক। খাবারের কথা মনে হতেই পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। লজ্জার মাথা খেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দরজা দিয়ে উকি দিল সে। দেখলো মাটিতে পিঁড়ি পেতে বসে দুটো বাচ্চা ছেলে আর একটা মেয়ে ভাত খাচ্ছে। একজন বয়স্ক বউ মতন মহিলা তাদের ভাত পরিবেশন করছেন। খেতে খেতে মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো ওর দিকে। লজ্জা পেয়ে সরে যাচ্ছিল সে। মেয়েটা ডেকে উঠল, বৌমণি, কোথায় যাচ্ছ? এসো, এদিকে এসো। সে গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে। মেয়েটা বলল, খাওয়া হয়েছে তোমার? দুদিকে মাথা নাড়ল সে। চমকে উঠে মেয়েটা পরিবেশনরত মহিলাকে বলল, সে কি কাকিমণি, বৌমণিকে এখনো খেতে দাওনি? মহিলাটি বললেন, বরদা বলে দিয়েছেন সবার খাওয়া হয়ে যাবার পর তবেই নতুন বউকে খেতে দিতে। ছি ছি, বাবার একই অন্যায় কথা। দেখো তো মুখটা কেমন শুকিয়ে গেছে ওর, এক্ষুনি খেতে দাও ওকে। কিন্তু বরদা, ইতস্তত করছেন মহিলা। মেয়েটা এবার বলল, বাবার সঙ্গে আমি কথা বলে নেব, দাও, খেতে দাও ওকে। এসো বৌমণি, খেতে এসো। মেয়েটা ডাকলো আবার। নতুন বউ লজ্জিত ভঙ্গিতে হেঁটে গিয়ে পিঁড়ি পেতে বসলো। ভাতের থালা সামনে আসতেই গোগ্রাসে খাওয়া শুরু করলো। পাশে বসা সেই মেয়েটা এবার বলল, খুব খিদে পেয়েছিল তাই না? মা তো খুব অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারেন না, জানোই তো তুমি। বাড়িতে বড় কেউ নেই, আর কাকিমণি এখানে থাকেন না, দাদার বিয়ের জন্য এসেছেন, কালই চলে যাবেন। আমিও কলেজ যাবার তাড়ায় তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। রাগ করো না বৌমণি, আমাদের বাবা মানে তোমার শ্বশুর মশাই খুব কড়া ধরনের মানুষ। বাবার হুকুম, সকালে বা বিকেলে চা খাওয়া চলবে না, 3 বেলা ভাত খাবে সবাই। এর বাইরে কিছু খেলে মুড়ি খেতে পারো, ব্যাস, আর কিছু নয়। হাসলো মেয়েটা। চুপ করে শুনছিল নতুন বউ। এবার জিজ্ঞেস করলো, তুমি কি ওর বোন কুমুদিনী? হ্যাঁ গো, চিনতে পারোনি বুঝি আগে? আমি কুমুদিনী, তোমার বড় ননদ। সবাই আমাকে কুমু বলে ডাকে। হাসলো নতুন বউ, তারপর ফিসফিস করে বলল, তোমার দাদা কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না। দাদাকে খুঁজছো? তবেই হয়েছে, দাদা যে কখন ঘরে থাকে কখন নয় আমরাও জানি না। কেন যে দাদার বিয়ে দিলেন বাবা, কোনো দায়িত্ব নিতে শেখে নিও। দিনরাত বাইরে টোটো করে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই ওর। মেয়েটার বুক ধড়াস ধড়াস করছিল। কার ভরসায় এ বাড়িতে এসেছে সে? বাবা কার সাথে বিয়ে দিলেন? সে তো এখন বিয়ে করতে চায়ও নি, আরো পড়তে চেয়েছিল, কিন্তু বাবা জোর করে বিয়ে দিয়ে দিল। মেয়েদের বেশি পড়াশোনা করানোতে বিশ্বাস করে না বাবা। ওকে চুপ দেখে কুমু বলল, তুমি ভয় পাচ্ছ বৌমণি? দাদা খারাপ নয়, কিন্তু শুধু একটু বাউন্ডুলে গোছের, ভয় পেও না। আর আমি তো আছি তোমার সাথে, ভাবছো কেন? চুপচাপ ভাত খেয়ে উঠে গেল নতুন বউ। রান্নাঘর থেকে বেরোতেই শ্বশুর মশাই ডাকলেন ওকে, বৌমা, আমাদের ঘরে এসে বসো, একটু কথা আছে। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে দিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকলো। ঘরে পাশাপাশি দুটো বিছানা। একটা বিছানাতে রুগ্ন শাশুড়িমা শুয়ে আছেন, চলাফেরার ক্ষমতা নেই, কথাও বলতে পারেন না। ছোট মেয়েটার জন্মের পর থেকে নাকি কি এক অসুখে তার এই অবস্থা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। শ্বশুর মশাইয়ের কথায় বসলো সে। তিনি বললেন, কিছু কথা বলছি, মন দিয়ে শুনে নাও। এই সংসারের ভার কিন্তু এখন পুরোটা তোমার ওপর। তুমি এই বাড়ির বড় বউ, কি পারবে তো? মাথা হেলালো সে। তিনি আবার বললেন, আমার মেজো ছেলে এবার মাধ্যমিক দিয়েছে, সেজো 7-এ পড়ছে, ছোট ছেলে 3-তে, কুমু কলেজে পড়ছে, আর তোমার সবচেয়ে ছোট ননদ এই সবে 3 বছরের হলো। এদের ভারও কিন্তু তোমাকেই নিতে হবে। তোমার স্বামী মানে আমার বড় ছেলে রাতুল কলেজ পাশ করে দিনরাত বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে। কোনো কিছু করার চেষ্টা নেই ওর মধ্যে। ওকেও মানুষ করার দায় তোমার।
কুমু এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, এত ছোট মেয়েকে কত কাজের ভার দেবে বাবা? কি করে সামলাবে ও? আমার থেকেও বয়সে ছোট, কি করে কি করবে বলো তো? তুই চুপ কর, কলেজে গিয়ে দুপাতা পড়ে নিজেকে মহাজ্ঞানী ভাবার কিছু হয়নি। আমার মুখের ওপর কথা বলবি না। যা এখান থেকে, নিজের কাজে যা। বৌমা তুমিও যাও, আমার কথাগুলো মনে রেখো। চুপ করে বেরিয়ে এলো। পেছন পেছন কুমুও। কলেজে বেরিয়ে যাবার আগে সে চুপি চুপি বলে গেল, একদম ভয় পেও না বৌমনি, বাবা হয়তো একটু শাসন করবে তোমাকে, কিন্তু আমি সব সময় তোমার সাথে আছি, কিছু চিন্তা করো না তুমি। চারিদিকের অন্ধকারে একটাই আলো শুধু দেখতে পাচ্ছে নতুন বউ ইন্দিরা। সেই আলোর উৎস কুমুদিনী, ওর ননদ। এই অচেনা পরিবেশে ওর একজনই বন্ধু, আর সে হলো কুমুদিনী। নতুন বউ হাত চেপে ধরলো কুমুদিনীর। এক বিশাল কড়াই ভর্তি ধান সেদ্ধ হচ্ছে উনুনে। বাঁশের কঞ্চিগুলো উনুনে ঠেলে ঠেলে দিচ্ছিল ইন্দিরা। আগুনের আঁচে ওর মুখ লাল। ধানগুলো সেদ্ধ হলে রোদে শুকিয়ে নেবে অল্প, তারপর ওই ধান ভেজে মুড়ি তৈরি হবে। সেই কাক ভরে উঠে কাজে লেগে পড়ে ইন্দিরা। তারপর সারাদিন কিভাবে কেটে যায় নিজেই জানে না। রাতে শুতে যাওয়ার সময় একমাত্র সংসারের কাজ থেকে মুক্তি মেলে সেদিনের মতো। বাকি সময় চরকি পাক খেতে হয়। অবাক হয়ে যায় ইন্দিরা, কি করে এত সব সামলাচ্ছে ও? এত শক্তি কোথা থেকে এলো জানে না ও। সংসারের এত লোকের রান্না, কাপড় কাচা, বাসন মাজা, ছোট ননদ দেওরদের দেখাশোনা, শাশুড়ি মায়ের দেখাশোনা, সবই তো সামলে নিচ্ছে। যদিও কুমুদিনী যতক্ষণ বাড়ি থাকে পুরো সময়টাই বৌদির পেছনে পেছনে থাকে। দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলে। সত্যি কুমু না থাকলে কি যে হতো। নিজের বর রাতুলকে এখনো বুঝতে পারলো না ইন্দিরা। সংসারের দিকে একটুও নজর নেই ওর, বউয়ের দিকেও নেই। সে বলে, আমি তোমায় আনিনি, বাবাই জোর করে তোমায় নিয়ে এসেছেন। কি করব বলো তো? তোমার আঁচল ধরা হয়ে ঘরে বসে থাকতে পারবো না আমি, মাফ করো আমায়। ইন্দিরা তখন বলে, কিন্তু তোমাকে তো কিছু একটা করতে হবে, বাবা রোজগারি আর কতদিন খাবে? সে আমি করব, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। চুপ করে থাকে ইন্দিরা। এমন বাউন্ডুলে স্বামীকে ঘরে বেঁধে রাখার সাধ্যি নেই ওর। এই কয়েক মাসে ইন্দিরা বুঝেছে পুরো সংসারটা চলে শ্বশুর মশাইয়ের নির্দেশে। তিনি যা বলেন তাই মেনে নিতে হয় সবাইকে। তার কথার ওপরে কেউ কথা বলে না এ বাড়িতে, শুধু কুমু ব্যতিক্রম। সে বাবার সঙ্গে তর্ক করতে ছাড়ে না। শ্বশুর মশাই প্রচন্ড রাগী মানুষ, তাকে তো সবাই ভয় পাবেই, শুধু তিনি পছন্দ করেন না বলে এ বাড়িতে চায়ের চল নেই। অথচ ইন্দিরার বেজায় চায়ের নেশা। সে রাতুলকে বলেছিল এই কথা, কিন্তু রাতুল বলেছিল, বাপরে, বাবার ওপরে কিছু করার সাহস নেই আমার, চা খাওয়া ভুলে যাও এখন থেকে। কাপুরুষ স্বামীর ওপর আর ভরসা করতে পারেনি ইন্দিরা। কুমুকে বলেছিল নিজের চায়ের নেশার কথা। কুমুদিনী তখন কলেজ থেকে ফেরার পথে লুকিয়ে চায়ের পাতা কিনে নিয়ে এসেছিল। শ্বশুর মশাই বাড়ি না থাকলেই এখন সবাই মিলে চা খাওয়া হয় উনুনের ধারে বসে। তারপর কাপগুলো লুকিয়ে রাখা হয় যাতে তার নজরে না পড়ে। এত ভয়ে ভয়ে থাকতে একেবারে ভালো লাগে না ইন্দিরার, কিন্তু কি বা করার আছে। সংসারের কাজে পান থেকে চুন খসলেই রেগে যান তিনি, আর ইন্দিরাকে কথা শোনান। মনে পড়ে একদিন 3 বছরের ছোট্ট ননদ খুব কাঁদছিল। ইন্দিরা তখন সারাদিনের পর সবে খেতে বসেছে, খিদে পেটে মোচড় দিচ্ছিল, গোগ্রাসে খাচ্ছিল সে। শ্বশুর মশাই মেয়ের কান্নায় বিরক্ত হয়ে ইন্দিরাকে ডাকছিলেন ওকে শান্ত করার জন্য। ইন্দিরা শুধু বলেছিল, খেয়েই আসছি বাবা। তিনি রেগে গিয়ে ভাতের থালা কেড়ে নিয়েছিলেন এসে। হতবাক ইন্দিরা খাওয়া ফেলে উঠে পড়েছিল তক্ষুনি। আর এই প্রথমবার প্রতিবাদ করেছিল সে। 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় শুয়েছিল। কুমুর সাধাসাধি, রাতুলের ধমকানি কিছুই টলাতে পারেনি ওকে। শেষে শ্বশুর মশাইকে বাধ্য হয়ে বৌমার কাছে মাথা নত করতে হয়েছিল। তিনি ইন্দিরার ঘরে এসে বলেছিলেন, আমার ভুল হয়ে গেছিল গো মা, আমি রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আর রাগ করে থেকো না মা, তুমি হলে আমার ঘরের লক্ষ্মী। তুমি না খেয়ে থাকলে যে সংসারের অকল্যাণ হবে। তোমার শাশুড়ি মা অসুখে শয্যাশায়ী, বাচ্চাগুলোকে দেখার কেউ নেই। আমার মাথা ঠিক নেই গো মা, এবারে ক্ষমা করে দাও আমায়। শ্বশুর মশাইয়ের কথা ফেলতে পারেনি ইন্দিরা। কুমু পরে বলেছিল, বাবাকে বেশ জব্দ করেছ বৌমনি, আজ পর্যন্ত কেউ করতে পারেনি এমন। ইন্দিরা তাকে জব্দ করতে কিছুই করেনি, সে শুধু তার অপমানের প্রতিবাদ করেছিল। এ সংসারের জন্য সবকিছু করবে সে, কিন্তু নিজের মান বিসর্জন দিয়ে নয়। বছর 5 কেটে গেছে, শাশুড়ি মারা গেছেন অনেক দিন। রাতুল এখন গ্রামের স্কুলে শিক্ষকতার কাজ করে। আগের চেয়ে অনেক বদল হয়েছে ওর। সংসার এবং ইন্দিরার দিকে মনোযোগী হয়েছে অনেক।
কুমুরও বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও হয়েছে বছরখানেক হলো। তবে মেয়েটার জন্মের পর থেকে খুব অসুস্থ থাকে ও। সকালে রান্নার কাজ সারছিল ইন্দিরা, হঠাৎ শ্বশুর মশাইয়ের হাউ হাউ করে কান্নার আওয়াজ কানে যেতে বুক ধড়াস করে উঠল ওর। দৌড়ে বাইরে টানা বারান্দায় বেরিয়ে দেখলো তিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছেন। চোখের সামনে অন্ধকার দেখছিল ইন্দিরা, মাথা ঝিমঝিম করছে ওর। এ কি করে সম্ভব? কুমু আর নেই। ওর মিষ্টি হাসি হাসি মুখটা মনে আসতেই ঝরঝর করে কেঁদে ফেললো সে। অনেক দিন থেকেই ওকে দেখতে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু এর আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে কে জানতো। শ্বশুর মশাই এই ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেছেন একদম। নিজের ঘরেই বসে থাকেন সারাদিন। বড় কষ্ট হয় ইন্দিরার তার জন্য। 1 বছর বাদে একদিন একটা চিঠি এলো বাড়িতে। কুমুর বর অসিতের লেখা। সে লিখেছে কদিনের মধ্যে বিয়ে করবে সে, ওর মায়েরও বয়স হয়েছে। কুমুর মেয়েকে দেখাশোনা করার কেউ নেই বাড়িতে। যদি কুমুর বাপের বাড়ির লোকেরা বাচ্চাটির দায়িত্ব নেয় তবে খুব ভালো হয়। শ্বশুর মশাই চিঠিটি পড়ে বললেন, এখন কি হবে বৌমা? অসিত যে এত স্বার্থপর বুঝিনি তো আগে। ইন্দিরা শান্তভাবে বলল, এত ভাবার কিছু হয়নি বাবা, আমি মানুষ করব ওকে। আমার 2 ছেলের সাথে ওকেও মানুষ করব আমি। কুমুর মেয়ের কোনো অযত্ন হবে না আমি থাকতে। শ্বশুর মশাই বিহ্বল দৃষ্টিতে তাকালেন ওর দিকে। তুমি সত্যি আমার ঘরে লক্ষ্মী বৌমা, বুক দিয়ে আগলে রেখেছো সংসারটাকে। ইন্দিরা এত কিছু বোঝে না, সে শুধু জানে সংসারের এতগুলো মানুষ ওর ওপরে নির্ভরশীল, তাদের জন্য এটুকু তো করতেই হবে ওকে। আর কুমুর কাছে তো ওর কৃতজ্ঞতার সীমা নেই, ওর জন্য সবকিছু করতে পারে সে। বলো কি ঠাম্মা, এত কষ্ট করেছো তুমি, তবুও সে সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো? আমরা হলে যে কি করতাম কে জানে। নাতির কথায় ফোকলা দাঁতে হাসেন ইন্দিরা। নাতি নাতনিরা ঘিরে বসে আছে তাকে। তাদের শখ হয়েছে ঠাম্মার পুরনো দিনের গল্প শুনতে। আসলে বড় নাতি কমলের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক লোকের ভিড়। আসর জমেছে ভালোই, নতুন বউ তুলিও আছে আসরে। ইন্দিরা আপন মনে ভাবেন, ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রেখেছিলাম, বিনিময়ে ভালোবাসা পেয়েছেনও প্রচুর। দেওর ননদদের কাছে তো তিনি মায়ের মতো ছিল, আর শ্বশুর মশাই তো পরে রীতিমতো চোখে হারাতেন ইন্দিরাকে। মৃত্যু শয্যায় শুয়েও তিনি বারবার ক্ষমা চেয়েছিলেন ইন্দিরার কাছে। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, কিন্তু তুমি কখনো ধৈর্য হারাওনি। পারলে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও গো মা। এসব কথা মনে পড়লে এখনো চোখে জল চলে আসে ইন্দিরার। অশ্রু সজল চোখে তিনি আপন মনে বিড়বিড় করেন, সংসারটা বড় কঠিন জায়গা গো দিদি ভাই। একমাত্র ভালোবাসাই পারে সবকিছু সহজ করে দিতে। একবার ভালোবেসে দেখো, সবকিছু কত সহজ। বৌমাদের যেমন উচিত শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো আপন করে নেওয়া, ঠিক তেমন বৌমাকেও নিজেদের মেয়ের মতোই ভালোবেসে বুকে জড়িয়ে রাখতে হয়। দুপক্ষেরই ভালোবাসার পাল্লা সমান হওয়া চাই, তবেই তো সংসার টেকে। নতুন বউ তুলি মুগ্ধ হয়ে শোনে, সত্যি তো। শুধু ভালোবাসা পাওয়ার আশা করব, কিন্তু ভালোবাসা দেওয়ার কথা ভাববো না, এমন তো হয় না। একমাত্র ভালোবাসাই প্রতিটা সম্পর্কের বাঁধন মজবুত করে তোলে। বাঁধন যত মজবুত হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনাও তত কম হয়। কে না জানে সেটা। কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।